হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। উর্মি যখন অর্জুনের কাছে গিয়ে জানায় যে দিদি প্রমিস করেছে ও নিজের টাকা রোজগার করে সেই টাকা দিয়েই নিজের বিয়েটা সম্পন্ন করবে, তা না হলে এই বিয়ে করবে না। এসব কি বলছিস উর্মি? হ্যাঁ, দিদি যেচে পড়ে একটু বেশি চাপ নিয়ে ফেলেছে। উর্মি, এইসব চলতে থাকলে তো বিয়েটাই হবে না। আমি গিয়ে দীপার সঙ্গে তাহলে কথা বলে আসি। না, আপনি কোনোভাবেই দীপার সঙ্গে কোনো আলোচনায় যাবেন না। ওর সঙ্গে কথা বলা মানেই ওর কোনো সিদ্ধান্তকে অসম্মান করা, সেটা আমি চাই না। দীপা আমার স্বপ্ন পূরণ করার জন্য যা কিছু লড়াই করছে, যেভাবে চেষ্টা করছে, তার জন্য আমি সত্যি ওর কাছে গ্রেটফুল। এখন ওর সঙ্গে কথা বলা মানে ওকে অপমান করা, সেটা আমি কখনো হতে দেব না। আমি দেখছি কিছু যদি ব্যবস্থা করা যায়। কারণ দীপা তো দীপান্বিতা ইনস্টিটিউটে চাকরি করে, ও চাইলেই পার্সোনাল লোন নিতে পারে, অনেক কিছু ওর জন্য ব্যবস্থা আমি করে দিতে পারি। সেখান থেকে ও বিয়ের ব্যবস্থাটা করবে, সমস্যা তো নেই। অর্জুন কম্পিউটার ঘেটে দেখতে পারে যে কোথাও একটা প্রেজেন্টেশন দিতে হবে যেখানে দীপার থেকে ভালো কেউ করতে পারবে না। তাই সেই কাগজটা উর্মিকে দিয়ে দেয় আর বলে দীপাকে নিয়ে গিয়ে দেখাবি, এখানে ওকে পার্টিসিপেট করতে বলবি, তাহলে ওর ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। বাহ খোকা, তোকে নিয়ে আমি প্রাউড ফিল করছি। নিজের বইয়ের সম্মান রক্ষা করতে তুই ভেতরে ভেতরে যে এতটা সাহায্য করবি সেটা আমি ভাবতেও পারিনি। দীপা সত্যিই খুব লাকি, ওর জন্য তুই যথেষ্ট। পৃথা ভাবতে লাগে দীপা এই বাড়ির একবার যদি বউ হয়ে আসে আমাকে টিকতে দেবে না। ওর যা মেয়ে, যা বলে তাই করে ছাড়ে। ওর জেদের কাছে আমি কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাকে থাকলে মাথা নিচু করে সবসময়ই থাকতে হবে। ওদিকে দীপা ভাবনা চিন্তায় পড়ে গেছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই তার দাদা বৌদি জিজ্ঞাসা করে, কত টাকা প্রয়োজন দীপা? এই 4-5 লাখ টাকার মতো। এগুলো এদিক ওদিক করে তো নেওয়া যেতেই পারে, কিন্তু তুমি তো সেগুলো শুনছো না। দিদি, তোর আর চিন্তার কোনো কারণ নেই। দেখ এটা কি, তুই কোথায় গিয়েছিলিস বুনু অর্জুনদার সঙ্গে কথা বলতে? তোকে কে বলেছে ওনার কাছ থেকে সাহায্য আনতে? আমি এগুলো মানতে পারবো না। দেখ আমি বুঝতে পারছি, কিন্তু তারপরও আমি একটাই কথা বলবো, যে অর্জুনদা এবং আমি দুজনেই জানি তুই কি করতে পারিস কি পারিস না, কিভাবে কোন জিনিসটা দিলে তুই গ্রহণ করবি আর কোনটা নিবি না। তাই সেরকমভাবেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা কি মা, তুমি তো এরকম কাজ অনেক করেছো। এখানে অনেক তাড়াতাড়ি করে কালকেই অনুষ্ঠান, আমি কি করব বুঝে উঠতে পারছি না। কেন? তোর এই বাড়িতে যে নার্সারিটা রয়েছে সেটা তো কাজে লাগাতে পারিস, তাহলেই দেখবি সব কিছু সহজভাবে হয়ে যাবে। আমি কি পারবো? কেন পারবি না? আমি ফুলের ব্যবস্থা করছি। শুধু ফুল আনলেই হবে না, একটা বুকে তৈরি করতে হবে, আরও অনেক কাজকর্ম রয়েছে। তাহলে চলো আমরা সবাই মিলে কাজে লেগে পড়ি, আমরা সাহায্য করবো তো তোমাকে। এরপরে দীপা ওই নার্সারিটাতে চলে যায়, যেটা সূর্য একদিন তাকে উপহার দিয়েছিল। সেটা ঝাড়ামোছা করে, ধুলোবালু পরিষ্কার করে, সবাইকে নিয়ে এসে নতুন করে আবারও সাজাচ্ছে। পাশ থেকে সমস্তটা দেখে অবাক হয়ে যাচ্ছে অনুজা। ফোন করে বসে জয়কে বলে, দেখলি তো, তোর সঙ্গে প্রমিস করেছিল যে টাকা জোগাড় না হলে বিয়ে করবে না। এই বাড়িতে বসে থেকে টাকা জোগাড়ের সমস্ত পথ করছে। এটা কি মেনে নেওয়া যায়? তুমি কিছু বলছো না কেন কাকিয়া? আমি বললে কি হবে? দুজনে একসঙ্গে বললে হয়তো তাও মেনে নিত, কিন্তু আমি একলা বললে তো কোনো কিছুই মানছে না। তাহলে কি করা যাবে বলতে পারো? আমি আসছি, তুমি চিন্তা করো না। তখনই অনুজার ঘাড়ে এসে হাত দেয় তার স্বামী। কি ব্যাপার তুমি? আমি অনেক কথা কানে এসে গেছে অনুজা, তুমি যে কাজগুলো করছো ঠিক করছো না। কি বলেছি আমি? সেটা নিজের মুখে স্বীকার করারও কোনো সাহস তোমার নেই। তাই বলছি যে তুমি যে অন্যায়গুলো করছো এগুলো করো না। আমি এতদিন ভাবতাম যে বৌদি না থাকলে হয়তো তার জায়গাটা তুমি দখল করার চেষ্টা করবে, কিন্তু এখন তো দেখছি যে না, তুমি মিশকার মতো দিনকে দিন হয়ে যাচ্ছ খারাপ মানুষ। কি করে মানুষের ক্ষতি করা যায়, খারাপ চাওয়া যায়, সেটাই তোমার স্বার্থ। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব করো না, তাহলে কিন্তু তোমার পরিবারেরই ক্ষতি হয়ে যাবে। এসব কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। তোমার প্রতি আমার শুধু ঘেন্নাই আসে, আর কিচ্ছু না। যে মানুষ হয়ে মানুষের ক্ষতির চিন্তা করে সে কখনো মানুষ হতে পারে না অনুজা। এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও। জয়কে উস্কে তুমি কি পাচ্ছ? আমি তো সেটাই বুঝতে পারছি না। তিস্তা সবার জন্য হেলথ ড্রিঙ্কস নিয়ে যায়। দীপা খেতে না চাইলে উর্মি বলে, তোকে খেতেই হবে। কেন খাবি না তুই? খেয়ে শরীরে বল করে সমস্ত প্রজেক্টটা তোকে তৈরি করতে হবে। আমরা সবাই সাহায্য সহযোগিতা করছি ঠিকই, তবে মেন কাজটা তো তোকেই করতে হবে। ওদিকে রাত হয়ে গেছে, অর্জুন ছটফট করছে, ভাবছে দীপা যে কী করছে আমি বুঝে উঠতে পারছি না। অনেকগুলো তো কাজ, কালকের মধ্যে ও সেরে ফেলতে পারবে কিনা আমি সেটাও জানি না। এখন ওই কাজটা না করতে পারলে, টাকা জোগাড় না হলে কি করে হবে? অর্জুনকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসে কাজের মহিলা। অর্জুন বলে, এখন খাবো না, পরে। পৃথা বলে, দেখো এরকম অনিয়ম করলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। সারাটা জীবন তো নিজের খেয়াল নিজেই রাখলাম, তাই এখন আর এই সমস্ত কথায় কোনো কিছু যায় আসে না, আপনাকে কিছু ভাবতে হবে না।
তাই বলছি কোনো চিন্তা একদম করবেন না, আমি আছি তো। আর দেখ খোকা, তুই এত চিন্তা না করে দীপার কাছে চলে যা। বিয়ের আগে বউয়ের সাথে দেখা করাটা কি ঠিক হবে? আমি তো আমার খোকার সঙ্গে কথা বলছি। তুমি কেন কথা বলছো পৃথা? আমি তাই ভাবছি যে যাই কিছু হয়ে যাক না কেন, আমি দীপার পাশে গিয়ে দাঁড়াতে পারবো না। হঠাৎ করে গেলে ও চমকে যাবে, ভাববে যে আমি ওকে হেল্প করতে গিয়েছি। তার মানে দীপা একলা কিছু করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আমার সাহায্যর প্রয়োজন। এগুলো করে ওকে ছোট করার কোনো মানে আছে? তাই আমি এখান থেকেই প্রার্থনা করব, ওর কাছে গিয়ে ওকে কোনো রকম বিভ্রান্তিতে আমি ফেলবো না। অর্জুন দীপার যা ভাব ভালোবাসা দেখছি, এতে করে অর্জুনকে তো কখনো আমি হাতের মুঠোয় আনতেই পারবো না। এবার কি হবে? পৃথা খুব ভাবনা চিন্তায় পড়ে যায়। পরক্ষণে ভাবে যে আমার কাছে তো একটা বড় অস্ত্র রয়েছে, যেটা খেয়ে আমি অসুস্থতার ভান করব, আর অর্জুন দীপার বিয়ে ভেঙে যাবে। কোনোভাবে এই বিয়েটা যে হতে পারে না সেটা আমি প্রমাণ করে দেব। ওদিকে দীপা নিজের নার্সারিটা সুন্দর করে আবারও সাজিয়ে ফেলেছে। সব কিছু যখন প্রস্তুত করেছে, ঠিক সেই মুহূর্তে সেখানে জয় চলে আসে। বলে, এসব কি হচ্ছে আমার বাড়িতে থেকে? তুমি আমারই সঙ্গে চ্যালেঞ্জ করে এখন জেতার চেষ্টা করছো? এটা হবে না। এই সমস্ত ফুল এইগুলো কিচ্ছু আমি রাখতে দেবো না। এই বলে জয় ভাঙচুর শুরু করে। কে বললো তোমাকে এসব কিছু জয়? আর আমরা এতক্ষণ যাবৎ এত কষ্ট করেছি, তুমি এগুলো কেন করবে? দেখো, তোমাকে আমি কৈফিয়ত দেবো না, একদম শাসন করবে না আমাকে। কেন করবো না? তুমি অসভ্যতা মেন লিমিট শেষ করে যাচ্ছ, বুঝতে পেরেছো? সেগুলো যে আর মেনে নেওয়া যাচ্ছে না। এগুলো তোদের কাকিয়া বলেছে কি? হ্যাঁ, জয়কে কাজে লাগিয়ে ও পেছন থেকে এই পরিবারে অশান্তি বাড়াচ্ছে। ও এগুলো কেন করছে আমাকে জানতেই হবে। এগুলো অনুজের সঙ্গে কথা বলতে চলে যায়। জয় বলে, কি ভেবেছো আমি কিচ্ছু খবর পাবো না? সবটা জেনেছি। বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে, বলছে কাকাই তুমি এগুলো ভেঙে ফেললে কেন? কোনো প্রশ্নের উত্তর নেই। বাচ্চাদের নিয়ে তিস্তা ভেতরে চলে যায়। দীপা অনেকবার বোঝানোর চেষ্টা করে যে এইসব অশান্তি করো না জয়, তোমার আমাকে নিয়ে কি সমস্যা তুমি আমাকে বলবে কি? জয়ের পরে সেখানে সব কিছু নষ্ট করে দেয় ভাঙচুর করে। একটা সময় পরে নিজে পায়ে নিজে দাঁড়াতে পারে না, স্লিপ কেটে পড়ে গিয়ে মাথায় আঘাত লাগে। খুব কষ্ট হচ্ছিল তার। ঘোরের মধ্যেই বলছিল, বৌদিদি আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও। দীপা নিজের শাড়ির আঁচল ছিঁড়ে জয়ের মাথায় বেঁধে দেয় আর বলে, কিচ্ছু হবে না। এটা দৃশ্য দেখে অবাক হয়ে যায় উর্মি, দাদা ভাইও। উর্মি, তুই ওকে ঘরে নিয়ে যা, গিয়ে বিশ্রাম নেওয়াতে বল। এরকম করলে কিন্তু চলবে না। আর দাদা, আমাদের ব্যাগপত্র প্যাক করো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বাড়িতে তোমাদের সঙ্গে থেকে আমি লড়াই করেছি সেখানেই আমি যাব। এখানে কোনো শান্তি নেই, আমি এখানে থাকতেও চাই না। জয়ের যখন একটু একটু সেন্স ফিরে আসে, উর্মি বলে, কি ব্যাপার, তুমি ঠিক আছো তো এখন? কোথায় ওরা? ওরা নেই, চলে গেছে। কি বলছো কি? তোমার ব্যবহার আচরণে ওরা আরও এই বাড়িতে থাকবে? কি করো জয় তুমি? আমার দিদিকে নিয়ে তোমার এতটা অসুবিধে কিসের জন্য? আমি তো সেটাই বুঝতে পারি না। তুমি বুঝতে পারছো না? আমার দাদাই বাড়ি ছেড়ে চলে গেল, আমার বৌদিদিকেও ধরে রাখতে পারলাম না। সোনা রূপাকে হাতে করে কোলে নিয়ে মানুষ করেছি আমি। আমার সন্তান দীপ যেমন, তেমনই ওরাও। অথচ সেই সোনা রূপাকেও ধরে রাখতে পারছি না। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে? তাই আমার খুব খারাপ লাগছে, আমি এরকম ব্যবহার করে ফেলেছি। দেখ জয়, তুই এই সম্পত্তির অধিকার খাটিয়েছিলিস, বলেছিলিস নিজের ছেলের জন্য তুই দীপার বিরুদ্ধে লড়াই করবি, নিজের ছেলের অধিকার বুঝে নিতে। দীপা কিন্তু একটাও কথা বলেনি, বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, মনে নেই তোর? সব দোষ আমার কাকাই, আমি যে কি থেকে কি করে ফেললাম বুঝে উঠতে পারছি না। সোনারূপা তার মাকে ভাবনা চিন্তা করতে দেখে বলে, তুমি চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি মা। আমরা তোমাকে সাহায্য সহযোগিতা করব, তোমার যা কাজ তুমি করো। আমরা এক্ষুনি ঘুমাবো না, তোমার পাশে আমরা থেকে তোমাকে সাহায্য অবশ্যই করব। দীপা অবাক হয়ে যায় তার মেয়েদের কথা শুনে। বলে, তোরা একদম পাকা বুড়ি হয়েছিস। কেন হবে না দীপা? তোমারই তো মেয়ে। তুমি যদি এতটা জেদি হও, ওরা কি হবে না? সেই হিসাবটা নিশ্চয় বুঝতে পারছো। অনুজা নার্সারিতে গিয়ে দীপাকে খোঁজাখুঁজি করে, সেখানে পায় না। শঙ্খ হাতে নিয়ে বাড়ির ভেতরে এসে চিৎকার চেঁচামেচি করে, কি হয়েছে অনুজা তোমার? কোথায় যাচ্ছ তুমি এই শঙ্খ হাতে করে? তুমি কিসের জন্য দীপাকে খুঁজছো সেটা আমাদের বলবে? অশান্তিটা তো তুমি বাঁধিয়েছো। আজকে জয়ের যা অবস্থা তোমার জন্য হয়েছে। উর্মি, জয়কে ঘরে নিয়ে যাও। উর্মি টেনে হিঁচড়ে জয়কে ঘরে নিয়ে যায়, যেতে না চাইলে। জল খাওয়ায়, ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তিস্তাকে বলে, তুমি থাকো, আমি গিয়ে দেখছি কাকিয়া যে চলে গেল কি হচ্ছে। দিদির বাড়িতে ওরা গেল নাকি? সেগুলো তো আমাকে জানতে হবে। আমার দিদির কোনো অসম্মান অপমান আর করতে দিলে চলবে না। এই বাড়ি থেকে তো ও এগুলোই পেয়েছে, আর কিচ্ছু কি পেয়েছে? কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? জয় ড্রিঙ্ক করে দীপার নার্সারিতে ভাঙচুর করে মাথায় আঘাত পেয়ে অসুস্থ হলো। দীপা জয়কে সুস্থ করছে, তারপরেও এত কিছু নষ্ট করার পরেও দীপা জয়ের এতটুকু ক্ষতি চায় না। নিজের ভাইয়ের মতোই তার যত্ন করে তাকে আগলে উর্মির কাছে পাঠিয়ে দিল। দীপা এই বাড়িতে থেকেই এবার সমস্ত কিছু ঠিক করবে। বৌদি খুব চিন্তা করছে, বলছে, দীপা সব কিছু তালে গুলে পাকিয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি থেকে কি হবে।
আমি সব কিছু নিয়েই খুব চিন্তিত, তাই বলছি যে কি করব ভেবে উঠতে পারছি না। তোমাকে একটাই কথা বলবো, তুমি নিজের লড়াইয়ের রাস্তাটা শক্ত করে দীপা, আমরা সবাই তোমার পাশে আছি। আর যে মানুষটাকে তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছে সে সত্যিই খুব ভালো মানুষ, তোমার জন্য যোগ্য মানুষ। দেখবে সেই একমাত্র পারবে তোমাকে ভালো রাখতে, আর তোমাকে ভালো রাখার জন্য যা কিছু করার প্রয়োজন সবটা আমরা করব। সোনারূপা তো তোমার পাশে রয়েছে। এই সমস্ত আশ্বস্ত বিশ্বস্ততার কারণেই দীপা আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।